আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ঈদে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল, রাজধানী নিরাপত্তায় টহল টিম চেকপোস্ট। মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত হাজার ছাড়িয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা বহু মানুষ। বরিশালে দুস্থদের জন্য প্রকৃতি ও জীবন ক্লাবের নিত্যপণ্য সরবরাহ, মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসায় বিশিষ্ট জনেরা। এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে দিনাজপুরে ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সুবিধা পেয়ে সুবিধাবঞ্চিতের উচ্ছ্বাস। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে: রাজধানীতে মেহেদি উৎসবের খবর, ইনবিল্ট জার্মান টেকনোলজি, বাংলাদেশের ফার্স্ট থার্মিক্স রড, সালাম স্টিল থার্ম্যাক্স। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে চীনের ঐতিহ্যবাহী পিকিং বিশ্ববিদ্যালয়। সম্মাননা গ্রহণ করার পর ভাষণে অধ্যাপক ইউনূস তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বাংলাদেশের উন্নয়নে দারিদ্র্য বড় বাধা মনে করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী মোস্তফা মল্লিক। চীনের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে পিকিং বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠিত হয় 1898 সালে। বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম এটি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রিতে ভূষিত করেছে বিশ্ববিদ্যালয়টি। প্রধান উপদেষ্টা বলেন, লেখাপড়া শেষে ভালো চাকরি প্রতিটি তরুণের স্বপ্ন। তবে চাকরির চেয়ে উদ্যোক্তা হতে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি। প্রত্যেকটি নাগরিকের অধিকার আছে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করে ডিগ্রি নিয়ে চাকরির বাজারে প্রবেশ করার। তবে চাকরি একটি ভুল ধারণা। চাকরি সৃজনশীলতাকে নষ্ট করে। উদ্যোক্তা হয়ে কাজ শুরু করা তরুণদের জন্য অনেক বেশি লাভজনক ও স্বাধীনতাপূর্ণ। তরুণদের শক্তি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, বাংলাদেশের তরুণরা এখনো যুদ্ধ করে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের জন্য দেশের অসংখ্য তরুণ যুদ্ধ করে যাচ্ছে। দেশের মানুষ গরিব কারণ অর্থনৈতিক ব্যবস্থা তাকে দমন করে রেখেছে। বাংলাদেশের জনগণের সকল সমস্যার মূলে এই দারিদ্রতা। বাংলাদেশে দারিদ্র্য দূর করাই অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের বিষয় বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। এখান থেকে দারিদ্র্য দূর করাই প্রধান অগ্রাধিকার। তবে সামনে এগিয়ে যাওয়ার পথে অসংখ্য বাধা রয়েছে, যা কাটিয়ে উঠতে দেশের উন্নয়নে সব নাগরিকের অংশগ্রহণ দরকার। চীন ও বাংলাদেশি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। লক্ষ্য স্থির রেখে তরুণদের এগিয়ে যাওয়ার তাগিদ দেন তিনি। চীনে 4 দিনের সফরে আন্তর্জাতিক সম্মেলনের পাশাপাশি চীনের প্রেসিডেন্ট, মন্ত্রী, প্রতিষ্ঠান প্রধান ও শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। সফরে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের অনুকূল পরিবেশের বার্তাটি পৌঁছে দিয়েছেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
আসন্ন ঈদে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নিরাপত্তা নিশ্চিতে সম্ভাব্য সবকিছু করবে সরকার। ডিএমপি গোয়েন্দা প্রধান জানিয়েছেন, রাজধানীতে নিরাপত্তায় পুলিশের 667টি টহল টিম কাজ করছে, বসানো হয়েছে 71টি চেকপোস্ট। প্রিয় দর্শক, দেখুন শহীদুল্লাহ রাজুর রিপোর্টটি। প্রতি বছর ঈদের সময় ফাঁকা রাজধানীতে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঘটায় অপরাধীরা। ঈদের ছুটির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের স্বল্পতা থাকে। ঈদ যাত্রায় জনগণের ভোগান্তি কমাতে ব্যবস্থাপনা দেখতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে নিজেদের অবস্থানের কথা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না। এরা কিন্তু এই নিশ্চিতভাবে যেন এই মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে, এই জন্য তারা কাজ করে দেন। কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই। আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানীর নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন ডিবি প্রধান। ঈদ উপলক্ষে ডিএমপির ইউনিফর্ম পুলিশ ও ডিবির কার্যক্রমের পাশাপাশি নিরাপত্তা সচেতনতার অংশ হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন বিপণী বিতানের দায়িত্বে নিয়োজিত নিরাপত্তা রক্ষীদের ডিউটি জোরদার করতে হবে এবং যে কোনো অবৈধ অনুপ্রবেশ রোধে দিন-রাত 24 ঘন্টা নজরদারি রাখতে হবে। ডিবি তা অব্যাহত রেখেছে। আসন্ন ঈদ উৎসব ঘিরে অনলাইনে গুজব প্রতিরোধে ডিবির সাইবার টিম সক্রিয় রয়েছে। ঈদ পরবর্তীতে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালাবে ডিএমপি। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে। ঈদগাহ মাঠে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ঈদের জামাতে অংশ নেবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া জানিয়েছেন, আবহাওয়া প্রতিকূল থাকলে ঈদের প্রধান জামাত সকাল 9:30টায় বাইতুল মোকাররম মসজিদে হবে। এই জামাতে নারীদেরও নামাজের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে তিনি আরও জানিয়েছেন, প্রধান জামাতে 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। কালবৈশাখী ঝড় বা বৃষ্টিপাত হলেও যেন সুষ্ঠুভাবে নামাজ আদায় করা যায় সেই ব্যবস্থাও করা হয়েছে। জামাত শেষে 3টি ফটক দিয়ে মুসল্লিরা ঈদগাহ মাঠ ত্যাগ করতে পারবেন বলে জানান তিনি। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়ছেন লাখ লাখ মানুষ। টানা 9 দিনের সরকারি ছুটির দ্বিতীয় দিনে বাস, ট্রেন এবং লঞ্চে বাড়ি যাচ্ছেন নগরবাসী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, নিরাপত্তা সহ সরকার সব ধরনের ব্যবস্থা নেয়ায় ঈদ যাত্রা স্বস্তির হচ্ছে। শাকির আদনানের রিপোর্ট। শেকড়ের টানে ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন লাখো মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, স্বস্তিতে যাত্রীরা। কষ্টের মধ্যে আসলেও আসলে ঈদের আনন্দ তো পরিবারের সাথে ভাগ করে নেওয়া যাবে। বাবা আছে, মা আছে। শ্বশুর বাসায় যাচ্ছি, শ্বশুরের সাথে ঈদ করতে যাচ্ছি, দেবর আছে, যা তাদের সাথে সবার সাথে একসাথে ঈদ করতে যাচ্ছি। ঈদ আসলে ঈদ উপলক্ষে বাড়ি যাওয়া হয়, সবার অনেক দিন পর একসাথে দেখা হবে। কন্ট্রাক্টর গার্ড, টিডি সাহেব থাকে এবং টিজি পার্টি, ট্রেন গার্ড পার্টি থাকে। ওনারা ট্রেনটার শেষ বগি থেকে প্রথম বগি থেকে শেষ বগি পর্যন্ত বারবার টহল দেয়। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে নৌপথেও বাড়ি ফিরছে মানুষ। আগের দুটো যে সিটে ভাড়া ছিল ওই আগের ভাড়াটাই আমরা টিকিট কাটলাম। দাদাদের সাথে মজা করব, এরপর দাদির হাতের মজার রান্নার খাবার খাবো। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক ও মহাসড়কের পাশাপাশি নৌ রুটেও নজরদারি বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পোশাকের পাশাপাশি সিভিল টিমও আছে, আমাদের গোয়েন্দা টিম আছে। তাদেরকে আপনারা দেখতে পাবেন না, তারা সব সময় এখানে পুরো বিষয়টা নজরদারিতে রেখেছে। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ায় ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। আপনারা এবং আমরা সবাই মিলে দোয়া করব যাত্রীরা যেন ভালোভাবে যেতে পারে এবং রাস্তাঘাটে যেন কোনো অসুবিধা হয় না। আপনারা দেখছেন, আমি ড্রাইভারও জিজ্ঞেস করে দেখছি তারা পুরাটা রেস্ট পায় কিনা। যেহেতু ড্রাইভাররা যদি রেস্ট না হয় তো অনেক সময়
দুর্ঘটনার একটা সম্ভাবনা থাকে। যাত্রা নিরবচ্ছিন্ন করতে ডাকাতি ও মলমপাটি রোধে বাস মালিক সমিতি, বিআরটিএ ও সড়ক পরিবহন মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। সড়ক পথে ঈদযাত্রার খবর জানাতে রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী লুৎফুর রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। সোহাগ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সংবাদে যেমনটা জানলাম যে রাজধানী থেকে ঘরমুখো মানুষের ভিড় সর্বত্র, তো আপনি তো আছেন মহাখালী বাস স্ট্যান্ডে, সেখানে ঘরমুখো মানুষের চাপ কেমন দেখছেন এবং বাসগুলো কি সময় মতো ছেড়ে যাচ্ছে, যদি বিস্তারিত আমাদেরকে জানান। সাইদুর, এবার আগে ভাগে ঈদের ছুটি শুরু হয়ে যাওয়ার কারণে কিন্তু ধাপে ধাপে অনেকে ঢাকা ছেড়েছেন। সেই হিসেবে কিন্তু ঈদ যাত্রায় আমরা বরাবরের মতো যে যাত্রীদের তীব্র চাপ সেটা কিন্তু আমরা দেখিনি। তবে আজকে আমরা যে চিত্রটি দেখতে পেয়েছি সেটা হচ্ছে সন্ধ্যার পর থেকে কিন্তু এই মহাখালী বাস টার্মিনালে আমরা দেখেছি যে অন্য দিনের তুলনায় আজকে যাত্রীদের উপস্থিতি অনেকটা বেশি, এবং যাত্রীদের উপস্থিতি যখন বেড়েছে তখন কিন্তু ঈদ যাত্রার যে পুরনো ভোগান্তির যে চিত্রগুলো সেটাও কিন্তু আমরা ফিরে আসতে দেখেছি। অর্থাৎ এই টার্মিনালে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে অনেক যাত্রী অভিযোগ করেছেন যে তারা নির্ধারিত সময়ে কিন্তু তারা বাস পাচ্ছেন না, অর্থাৎ তাদের যে বাস যাওয়ার সময় সেটাই কিন্তু অনেক দেরি হচ্ছে, কারণ ঢাকার বাইরে থেকে বাসগুলো আসতে দেরি করছে, সেই কারণে তারা সময় মতো কিন্তু বাসগুলো ছেড়ে যাচ্ছে না। এবং আরেকটি বিষয় হলো যে অধিকাংশ পরিবহনের বিরুদ্ধে কিন্তু আমরা অভিযোগ পাচ্ছি, সেটি হচ্ছে যে আজকে তারা এই টার্মিনালে 1.5 থেকে 2 গুণ করে কিন্তু বাড়তি ভাড়া আদায় করছে। অর্থাৎ যেখানে বাস ভাড়া হয়তো 500 টাকা আছে সেখানে 800 থেকে 1200 টাকা পর্যন্ত এরকমই কিন্তু আমরা ভাড়া আদায় করতে দেখতেছি। এবং সেই যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে সেটি ঠেকানোর জন্য কিন্তু এখানে আমরা সেই ধরনের কোনো তৎপরতা আমরা দেখতে পাই নাই। তবে যেহেতু আর 1-2 দিন পরেই ঈদ আসছে, যারা এখানে আসছেন তারা কিন্তু চান যে যত দ্রুত সম্ভব তারা যাতে বাড়িতে গিয়ে স্বস্তিতে একটু ঈদ করতে পারেন, সেই কারণে তবে মোটামুটি তারা কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার ঈদ যাত্রা নিয়ে বেশ সন্তুষ্টই মনে হচ্ছে। কারণ তারা বলছেন যে ঢাকার ভিতরে এবং বাহিরে যেহেতু তারা দেখছেন যে তেমন যানজট হচ্ছে না, সেই কারণে তারা আশা করছেন যে তারা স্বস্তি নিয়ে তারা বাড়িতে ফিরতে পারবেন। সাইদুর, অনেক ধন্যবাদ আপনাকে মহাখালী বাস স্ট্যান্ড থেকে ঘরমুখো মানুষের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 1002 জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে 2376 জন। এছাড়া ভূমিকম্পে পার্শ্ববর্তী দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে 10 জনের বেশি নিহত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিয়ানমারের মান্দালয় শহর। ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি এই প্রাচীন শহর দেশটির বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় একটি কেন্দ্র। ভূমিকম্পে উদ্ধার অভিযানে রাশিয়া, ভারত ও চীন উদ্ধারকারী দল পাঠিয়েছে। শুক্রবার 7.7 ভূমিকম্পের পর মিয়ানমারের রাজধানী নেপিডো, মান্দালায়, সাংগাই সহ 6টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সামরিক সরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে দেশটিতে চলমান সংঘাতের কারণে এরই মধ্যে বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূমিকম্পের কারণে এই সংকট আরও গভীর হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সহ প্রধান পোশাক আমদানিকারী দেশগুলো পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করতে টেকসই জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করতে চলেছে। বাংলাদেশে ইতিমধ্যে জ্বালানি রূপান্তর করে আধুনিকায়ন করেছে প্রায় 250 পোশাক কারখানা। বিশ্বায়নের সাথে টিকে থাকতে এই রূপান্তর জরুরি বলে মনে করেন উদ্যোক্তারা। চাকরিচ্যুত না করে দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি শ্রমিকদের। এই রূপান্তরের শ্রমিকদের ন্যায্যতা এবং অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। রূপান্তরে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান, কর্মজীবী নারী। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে প্রতিযোগিতায় টিকে থাকতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর তাগিদ দীর্ঘদিনের। ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তথ্য অনুযায়ী দেশে এখন পরিবেশ বান্ধব কারখানা 240টি। 2030 সালের মধ্যে পোশাক কারখানার মাধ্যমে আরও 30% কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। এই রূপান্তরে শ্রমিকের অধিকার নিশ্চিত করা জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। জ্বালানি রূপান্তরের পাশাপাশি মানুষেরও যেন ধারাবাহিকভাবে দক্ষতার উন্নয়ন হয়, তার আস্থার উন্নয়ন হয়, তার কাজটা যেন সহজ হয়। মেশিন যেন তাকে আপনার কাছ থেকে সরিয়ে না দেয়, অপসারিত না করে, বরঞ্চ তার কাজকে সহজ করে তার জীবনকে আরও সহজ করবে।
আধুনিকায়নে খুশি হলেও এর কারণে চাকরি হারানোর ভয়ে আছেন শ্রমিকরা। অনেক শ্রমিকের চাকরি চলে গেছে, অটো মেশিন সবাই চালাইতে পারে না। অটো মেশিন আসার পরে আমাদের কাজের চাপ বেড়ে গেছে। প্রথমত চাকরিচ্যুত করা যাবে না, আর দ্বিতীয়ত অফিসে মানে যার যে পদটা থাকবে অপারেটরের, তারা সেই জায়গায় বহাল রাখতে হবে। যারা কাজ জানে না তাদেরকে প্রশিক্ষণ দিয়ে রাখতে হবে, কাজে রাখতে হবে। আধুনিকায়নে শ্রমিকের কাজের ধরন পরিবর্তন হলেও শঙ্কার কিছু নেই বলে মনে করছেন উদ্যোক্তারা। এনার্জি সেভিংসের যে মডেলগুলি আছে সেগুলিকে আমরা পুরো দমে ব্যবহার করি, এবং আপনারা জানেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলছে, এখন আমরা 5-এর কথা বলছি। সো আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 4-এর সাথে কানেক্টেড না থাকি কিংবা 5-এর সাথে কানেক্টেড না থাকি, তাহলে আমরা কিন্তু ব্যবসার থেকে পিছিয়ে যাব। যারা মনে করছেন যে ইন্ডাস্ট্রি 4.0 গেলে পরে আমাদের শ্রমিকদের চাকরি হারাবেন, আমার মনে হয় এই ধারণাটা অমূলক। একটা কাজের জায়গায় অন্য একটা নতুন একটা কাজ আসবে, নতুন স্কিলের একটা কাজ আসবে, আপস্কিল হবে তাদের। আমরা আমাদের নিজেদের স্বার্থেই কিন্তু তাদেরকে আপস্কিল করে নিচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে শিল্পক্ষেত্রে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে কার্বন নিঃসরণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন। শুধুমাত্র রুফটপ সোলার দিয়ে তারা পারবে না, সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই জ্বালানি দক্ষতাও বাড়াতে হবে। জীবাশ্ম জ্বালানি সৃষ্ট সংকটের সমাধান খোঁজার পথে শ্রমিকের অধিকার, স্বাস্থ্য এবং জীবিকা যাতে উপেক্ষিত না হয় সে বিষয়ে গুরুত্ব দিতে বলেছেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। জনগণের স্বার্থ আদায় না হলে আবারও মাঠে নামবে বিএনপি, এমন হুঁশিয়ারি দিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পেছাতে দেশে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি বিভাজন তৈরি করতে বিএনপিকে টার্গেট করে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন আছে, তবে অনির্দিষ্ট কালের জন্য নির্বাচন পিছিয়ে দিলে তা জনগণ মেনে নেবে না। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা লড়াই করেছি কিন্তু একটা মাত্র কারণে, একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব। কিন্তু তা ভুল ব্যাখ্যা দেয়, ভুলভাবে চিহ্নিত করে, চিত্রায়িত করে। তারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা বাংলাদেশে বিভাজন সৃষ্টি করতে চায়। আমরা সেই বিভাজন সৃষ্টি করতে দেব না। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা অবশ্যই সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, জনগণের পার্লামেন্ট তৈরি করে আমরা দেশের সমস্যা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব কথা বলছিলেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বরিশালে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঈদের আগে খাদ্য সহায়তা পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন উপকার ভোগীরা। পরিবেশ সুরক্ষা আন্দোলনের পাশাপাশি প্রকৃতি ও জীবন ক্লাবের এমন মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। সাইদ পান্থর তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন আফরোজা আশির রিপোর্টটি। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। তবে স্বাদ আর সামর্থ্যের বেড়াজালে সমাজের নিম্নবিত্ত ও সুবিধা বঞ্চিতদের কাছে ঈদের আনন্দ অনেকটাই ধরাছোঁয়ার বাইরে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাই বরিশালের জাহানারা ইসরায়েল স্কুল অ্যান্ড কলেজে অসহায় মানুষকে চালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। ঈদ উপহার পেয়ে কৃতজ্ঞতা ও স্বস্তি জানান উপকারভোগীরা। ঈদের বাজার পেয়েছি, আমার সহপরিবারকে দিয়ে সবাইকে নিয়ে হাসি মুখে আমি ঈদ করতে পারবো। আমরা গরিব মানুষ, আমরা ঈদের বাজার দেখে সবাই যেন আমরা টাইটেল পাক দিলে আর যেন ভালো থাকে, সবাই আবার দিতে পারে। আমাকে গরিবের জন্য খুবই ভালো হয়েছে যে চ্যানেল আই এর জন্য আমরা খুবই আন্তরিকভাবে ধন্যবাদ। প্রকৃতি ও জীবন ক্লাবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মানবতার সেবায় সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। এটা তাদের ঈদের আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিল আমি মনে করি। আর সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করাটাই হচ্ছে ঈদের প্রকৃত আনন্দ। এটা খুবই ভালো একটা উদ্যোগ। যারা বিত্তবান ব্যক্তি রয়েছেন, সংস্থা রয়েছেন, তাদেরকে আমি আপনাদের মাধ্যমে অনুরোধ জানাবো, যার যার সামর্থ্য অনুযায়ী মানুষজনের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ঈদের খুশি ভাগাভাগির জন্য সাধারণ মানুষের মধ্যে
এই ঈদ সামগ্রী উপহার বিতরণকে স্বাগত জানাই এবং প্রকৃতি ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও অসহায় দুস্থ মানুষের পাশে থাকার প্রত্যয় আয়োজকদের। যারা এই অঞ্চলের অত্যন্ত দরিদ্র, তাদের যারা লজ্জায় হাত পাততে পারে না, তাদেরকে আমরা টার্গেট করে সামান্য ঈদ উপহার দিয়েছি। আমরা ঈদ সামগ্রী বিতরণ করেছি প্রকৃতি জীবন ক্লাবের মধ্য দিয়ে, এবং আমরা ভবিষ্যতে সামনেও মানুষের আত্মমানবতার সেবায় আমরা প্রকৃতি জীবন ক্লাব সচেষ্ট আছি। প্রতিষ্ঠার শুরু থেকেই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বছর জুড়েই সারা দেশে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ক্লাব। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে দিনাজপুরে গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ট্রাই ফাউন্ডেশন। চাল, ডাল, সেমাই, চিনি, গুড়, দুধ, লবণ, আলু সহ নিত্যপণ্য সামগ্রী পেয়ে খুশি এসব মানুষ। প্রতি ঈদে খাদ্য সামগ্রী বিতরণের এই মহতী উদ্যোগের প্রশংসা করেছেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, শাহ আলম শাহিদ তথ্য ভিডিও চিত্রে দেখুন আল মুকসিদের রিপোর্টটি। সুবিধাবঞ্চিত মানুষগুলোর সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রাই ফাউন্ডেশন বিভিন্ন জেলার পাশাপাশি প্রতিবারের মতো এবারও দিনাজপুরে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। নিত্যপণ্য ও খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয় অসহায় মানুষের হাতে। এসব পেয়ে খুশি তারা। ঈদে চাল, ডাল, চিনি, লবণ, সেমাই দিয়ে মানে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবকিছু আমরা পাইলাম, আমরা আনন্দভাবে ঈদ করব। ভালো যাবে, আল্লাহ আপনাদের ভালো রাখুন। এই রমজান মাসে আমাকে ঈদের উপলক্ষে এই উপদান করেছে, আমার কাছে লাখ লাখ শুকরিয়া। এবার প্রথম পাইছি, ঈদটা ভালো কাটবে। ট্রাই ফাউন্ডেশন থেকে যতটুকু সহায়তা পাইলাম, লবণ, চাল, ডাল, সবাই আমরা ঈদে ভাগাভাগি এই আনন্দে। অসহায় মানুষের জন্য আপনি সুবিধা করছেন, আপনার ভালো হবে। এতে আরো যেন আগামীতে সবাই উপস্থিত দিতে পারে, আপনারা দোয়া রাখেন। ট্রাই ফাউন্ডেশনের মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিশিষ্টজনেরা। তাদের এই ঈদ উপলক্ষে আজকে যে ঈদের সামগ্রী বিতরণ করা হচ্ছে, আমার বিশ্বাস যে ট্রাই ফাউন্ডেশন এই কর্মধারা অব্যাহত রাখবে। ট্রাই ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাচ্ছি ট্রাই ফাউন্ডেশন কর্তৃপক্ষকে। এবং আজকে আমাদের সব থেকে বড় সার্থকতা, আপনারা সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন, এই ফাউন্ডেশনের উদ্যোগে এই ঈদের যে আনন্দটাকে ভাগ করে নেওয়ার যে সুযোগ দিয়েছেন আমাদেরকে, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোয় ট্রাই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে সন্তোষ প্রকাশ করেছে মিডিয়া ব্যক্তিত্বরা। যে বর্তমান পরিবর্তিত সময়ে যে অবস্থা আমরা বিরাজ করছি, এই সময়টা অবশ্যই আমাদের জন্য ক্রান্তিকাল। এই সময়ের মধ্যে আমরা চাইবো যে ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা আপনাদের পাশে দাঁড়িয়েছে তাদের জন্য আপনারা দোয়া করবেন, যেন আগামীতে যেন আপনাদের পাশে আরো বেশি বেশি করে তারা তাদের সাহায্য সহযোগিতা নিয়ে দাঁড়াতে পারে। ভবিষ্যতেও নানাভাবে সহায়তা কার্যক্রম নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে ট্রাই ফাউন্ডেশন। মানুষ মানুষের জন্য সামনে পবিত্র ঈদ উল ফিতর, আমাদের ট্রাই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এসেছি ঈদের আনন্দকে ভাগাভাগি করতে। আমাদের ছোট্ট সহায়তা আপনাদেরকে হয়তো ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে, তার চেয়ে বেশি আমরা বেশি আনন্দিত হব যে আমরা একে অপরের পাশে দাঁড়াতে পেরেছি। দিনাজপুর শহরের চাউলিয়াপট্টির স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের স্টাফ কোয়ার্টার মাঠে 2 শতাধিক মানুষের মাঝে ট্রাই ফাউন্ডেশনের এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম, আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। স্বাধীনতার চেতনার সঙ্গে পরিবেশ রক্ষার আহ্বান একই সূত্রে গাঁথতে অন্তর্জালে মুক্তি পেল প্রকৃতি এবং জীবন ক্লাবের মিউজিক ক্লাবের থিম সং সবুজের আহ্বান। আহ্বান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাণ প্রকৃতি রক্ষার বার্তায় দর্শকদের দিয়েছে এক ভিন্ন মাত্রা। ভবিষ্যৎ নিরাপদ ধরিত্রী বিনির্মাণে দখল দূষণ রোধের পাশাপাশি পরিবেশ বান্ধব জীবনাচারের গুরুত্ব আরোপ করা হয়েছে সবুজের আহ্বানে। দেখুন আফরোজা হাসির রিপোর্টে। মার্চ মানেই মহান স্বাধীনতা দিবস, বাঙালির আত্মত্যাগ, সংগ্রাম ও বিজয়ের প্রতীক।
বিশেষ দিন উদযাপনে তাই অন্তর্জালে মুক্তি পেয়েছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের থিম সং সবুজের আহ্বান। খন্দকার হাসনাত করিম পিন্টুর কথায় গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন তানভীর তরি। সহকারী সুর ও সঙ্গীতে রয়েছেন সাফরিনা। প্রকৃতিবন্ধু মকিত মজুমদার বাবুর পরিকল্পনা ও পরিচালনায় গানে কণ্ঠ দিয়েছেন তানভীর তরি, মঈন খান, নওশিন শারমিলি, কেয়া সুহি, জিয়াউল হক ভূঁইয়া ও সাফরিনা। প্রকৃতি প্রেম আর সবুজের জয়গানে গানটি মনে করিয়ে দেয় স্বাধীনতার লড়াই যেমন অস্তিত্ব রক্ষার আন্দোলন, তেমনি প্রকৃতি সুরক্ষা নিশ্চিত করাও নতুন প্রজন্মের সংগ্রাম। ইতিমধ্যে গানটির ভিডিও চিত্র প্রচারিত হয়েছে চ্যানেল আইয়ের পর্দায়। পাশাপাশি গানটি পাওয়া যাচ্ছে প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাব এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। গানটিকে যে কোনো মোবাইল অপারেটরের কলার টিউন হিসেবে ব্যবহারের কোড 13910657। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন স্লোগানে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের বহুমুখী উদ্যোগ নিয়ে 2009 সালে প্রতিষ্ঠিত হয় অলাভজনক প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। আর সঙ্গীতের মাধ্যমে পরিবেশ ও সংস্কৃতির সংরক্ষণের উদ্দেশ্যে সবুজ সুরে রাঙাই জীবন স্লোগানে 2024 সালের 1 জুলাই প্রতিষ্ঠিত হয় পিওজে মিউজিক ক্লাব। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সুস্থ সংস্কৃতি চর্চা ও পরিবেশ বিষয়ে গণসচেতনতা সৃষ্টিতে কাজ করছে সংগঠনটি। আফরোজা হাসি, চ্যানেল আই। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে অন্তত 16 মাওবাদী গেরিলা নিহত হয়েছে। শনিবার সকালে সুকমা জেলায় এই গোলাগুলির ঘটনায় রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের 2 সদস্য আহত হয়। এ নিয়ে চলতি বছর কেবল ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে 132 মাওবাদী গেরিলা নিহত হয়েছে। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। ঈদ মানেই মেহেদি রঙে হাত সাজানো, আর এই আনন্দকে মাথায় রেখে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে মেহেদি উৎসব। ইউসিবির ব্লুমেন টাওয়ারেও চলছে 2 দিন ব্যাপী মেহেদি উৎসব। এবারে এই পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঈদের আগে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিপতি দাম বেড়েছে 1901 টাকা। এতে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম দাঁড়াবে 1,58,000 টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ার কথা জানায়। নতুন দাম এরই মধ্যে কার্যকর হয়েছে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছে একটু পরে আরো খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। একবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলেট ডিগ্রিতে ভূষিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান। ঈদে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল। রাজধানীর নিরাপত্তায় টহল টিম চেকপোস্ট। মিয়ানমার থাইল্যান্ডে ভূমিকম্পে নিহত 1000 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা বহু মানুষ।
বরিশালে দুস্থদের জন্য প্রকৃতি ও জীবন ক্লাবের নিত্যপণ্য সরবরাহ, মানবিক সহায়তা কার্যক্রমের প্রশংসায় বিশিষ্টজনেরা। এবং ঈদের আনন্দ উদযাপনে দিনাজপুরের ট্রাই ফাউন্ডেশনের উপহার সামগ্রী বিতরণ, সহায়তা পেয়ে সুবিধাবঞ্চিতদের কৃতজ্ঞতা প্রকাশ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।